নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির। আন্ডারগ্রাউন্ডে অপতৎপরতা করলে কোনো ছাড় নয়, দেশ টিভিকে আইনমন্ত্রী। তারা যদি আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো সন্ত্রাস করার চেষ্টা করে সেটার জবাব আইনি দিক দিয়ে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধ্বংসাত্মক কাজে জামাত শিবিরই দায়ী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দায় এড়াতেই জামাত নিষিদ্ধ করা হচ্ছে, দাবি বিরোধীদের। আহতদের বর্ণনা শুনে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী। সহিংসতায় প্রাণহানির তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। ফেসবুক ও টিকটক খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ, ব্যাখ্যা দিবেন প্রতিনিধিরা। এবং কুষ্টিয়ায় আবারও ঊর্ধ্বমুখী চালের বাজার। ধানের দাম বৃদ্ধি ও সংকটের অজুহাত মিল মালিকদের, ক্রেতার নাভিশ্বাস। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। নিষিদ্ধের পর জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো ছাড় নেই, দেশ টিভিকে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, ৭১-এ তারা যেভাবে বর্বরতা চালিয়েছিল ঠিক একই কায়দায় কোটা আন্দোলনে ভর করে নৃশংসতা চালিয়েছে চক্রটি। শামীমা আক্তারের রিপোর্টে বিস্তারিত। দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকে মুখোমুখি আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাত 9:30টার কিছু পরে দেশ টিভি কার্যালয়ে পৌঁছান মন্ত্রী। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। মন্ত্রী দেশ টিভি কার্যালয় ঘুরে দেখেন। দেশ সাম্প্রতিকে আইনমন্ত্রী বলেন, বুধবারেই প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে জামায়াত শিবির। নিষিদ্ধের পর আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এরা আন্ডারগ্রাউন্ডে গিয়ে আপনার কোনো সন্ত্রাস করতে পারে কিনা, সেখানে আমি বলবো যে দেখেন, তারা যদি আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো সন্ত্রাস করার চেষ্টা করে সেটার জবাব আইনি দিক দিয়ে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারা যদি আপনার জনগণের জানমালের ক্ষতি করে আমরা অবশ্যই কঠোর হস্তে সেটা দমন করার জন্য প্রস্তুত আছি। এক্স মেয়র গাজীপুরের জাহাঙ্গীরের ক্ষতগুলি দেখানো হলো এবং আপনারা দেখেছেন যে যাত্রাবাড়িতে একজন পুলিশকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই নৃশংসতা কিন্তু জামাত শিবির, বিএনপি আর ছাত্রদলই করতে পারে। তার কারণ হচ্ছে 1971-এর নৃশংসতাটা এরকমই ছিল। তিনি বলেন, ৭১-এ যেভাবে জামায়াত ঘৃণ্য কর্মকাণ্ড জড়িত ছিল, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকারীদের উপর ভর করে একই ধরনের নৃশংস বর্বরতা চালিয়েছে তারা। 53 বছর পরেও বাংলাদেশকে তারা অকার্যকর করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য এখনো ষড়যন্ত্র এবং আমি বলবো যে সন্ত্রাস যুক্ত। এ সময় মন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিশনের নিরপেক্ষ তদন্তের স্বার্থে কোটা আন্দোলন ও ঘটে যাওয়া নৃশংসতার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করতেই উন্নয়ন প্রকল্পে হামলা চালিয়েছে জামায়াত শিবির চক্র। বাংলাদেশকে নষ্ট করে দেওয়া। শামীমা আক্তার, দেশ টিভি। এর আগে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির। কোটা আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে তাতে সাধারণ শিক্ষার্থীরা নয়, বরং বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির জড়িত বলে অভিযোগ করেন তিনি। শামীমা আক্তারের আরো একটি প্রতিবেদন। বুধবারের মধ্যেই জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। নির্বাহী আদেশের মাধ্যমেই এটি করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন আইনমন্ত্রী। ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু প্রথম প্রশ্নের জবাব পাবেন। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক, যে আগামীকালকের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার, এবং আমি আশা করি আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। গেল সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সভায় জামায়াত শিবির নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় 14 দলীয় জোট। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়
জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সহিংসতার সঙ্গে কোটা আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে 2013 সালে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশে জঙ্গি উত্থান আর ধ্বংসাত্মক কাজের জন্য জামাত শিবিরই দায়ী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 7 মন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভা শেষে তিনি জানান, কোনো গণগ্রেফতার হচ্ছে না। শিক্ষামন্ত্রী জানান, কোনো শিক্ষার্থীকে হয়রানি করা হবে না। জয় যাদবের রিপোর্ট। মঙ্গলবার বিকালে 3 মন্ত্রী, 4 প্রতিমন্ত্রী, পুলিশের আইজিপি ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সচিবালয়ে এই জরুরি সভা। প্রায় 3.5 ঘন্টার সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে ভর করে সারা দেশে নৃশংস তাণ্ডব লীলা চালায় জামাত শিবির। জানান, নিষিদ্ধ হবে এই সংগঠনটি। আমরা জামাত শিবির এখন সব সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত ধ্বংসলীলার গুলোর পিছনে তারা রয়েছে। যত জঙ্গির উত্থান হয়েছে ওর শিকড় যদি টানেন পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। সেই জন্যই আজকে রাজনৈতিক সব দল একত্র হয়ে এই সিদ্ধান্তটি নিয়েছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য। সহিংসতায় কাউকে অযথা গ্রেপ্তার করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। ভুলক্রমে যদি কেউ আবার নিয়ে আসে, আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মনে করে যে নিরাপদ তিনি তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সহিংসতার শুরুতে 6 জনের প্রাণহানির প্রকৃত কারণ উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটির সদস্য বাড়ানো হবে বলে জানান আইনমন্ত্রী। যেহেতু এর পরিধি এবং তার অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে 3 জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। শিক্ষামন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে, এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে চলমান কারফিউ সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। বাকি জেলাগুলোতে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল 7টা হতে রাত 8টা পর্যন্ত সন্ধ্যায়ন কিংবা কারফিউ শিথিল থাকবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। দেশের সহিংসতা নৈরাজ্যের ঘটনায় দায় এড়াতে আওয়ামী লীগ জামায়াতের রাজনীতি নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে বলে মনে করেন রাজপথের বিরোধী দলীয় জোটের নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, একের পর এক ইস্যু তৈরির প্রজেক্ট হিসেবে জামায়াতকে নিষিদ্ধের বিষয়টি সামনে এনেছে সরকার। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। সোমবার রাতে গণভবনে 14 দলের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ সরকারের এমন পদক্ষেপে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখন সরকার এটাকে বাস্তবায়িত করবেন। দেশের চলমান পরিস্থিতিতে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের বিকল্প নেই বলে মনে করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। সাম্প্রদায়িক চিন্তা চেতনার রাজনৈতিক সন্ত্রাসী শক্তির উৎস হচ্ছে এই জামাত। সময়ের জরুরি প্রয়োজনে আজকে জামাতকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প নাই।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধের উদ্যোগ সরকারের সহিংসতা ও নৈরাজ্যের দায় এড়ানোর চেষ্টা হিসেবে দেখছেন যুগপৎ আন্দোলনের সমমনা দলের নেতারা। তারা যদি কোনো রাজনৈতিক পরোক্ষ অ্যালাইনমেন্ট তৈরি করতে চায়, আমার আশঙ্কা সরকারের এই অবস্থানটা থাকবে না। বিদ্যমান সংকটের প্রেক্ষিতে পুরো ঘটনার দায় দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের যে প্রশ্নটা এখন প্রায় সমস্ত মহল থেকে উচ্চারিত হচ্ছে, তাকে কিছুটা আড়াল করবার জন্য পুরো জিনিসটাকে একটা বিশেষ গোষ্ঠীকে দায় দায়িত্ব দিয়ে নিজেদেরকে বাঁচাবার কৌশল হিসাবে জামাত শিবিরকে এই নিষিদ্ধ করবার কৌশলী উদ্যোগ। তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য আরও কঠিন এবং কঠোর ব্যবস্থা এবং জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধ ঘোষণার আরেকটা প্রক্রিয়া হচ্ছে এই নতুন আরেকটা উপাদান, আরেকটা এজেন্ডা জাতির সামনে এনেছে। মঙ্গলবার বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কোন রাজনীতি গ্রহণ করবে বা বর্জন করবে তা দেশের জনগণই সিদ্ধান্ত নেবে। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। আমাদের বক্তব্যে আমরা খুব পরিষ্কার, আমরা বিশ্বাস করি আপনার বহুদলীয় গণতন্ত্রে। আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা দিয়ে কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি সে গ্রহণ করবে না। এর জন্য যেটা দরকার সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন। আজকে যে এত বড় ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো মূলত হচ্ছে আপনাদের দেশে কোনো প্রতিনিধিত্বমূলক গণ সরকার নাই। ক্ষমতাসীন আওয়ামী লীগ জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পরিকল্পিতভাবে এই দেশের জঙ্গিবাদের তারা পৃষ্ঠপোষকতা করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের খোঁজ খবর নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে হাসপাতালে যান প্রধানমন্ত্রী, আহতদের খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সরকার প্রধান। আহতদের মুখে বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আহতদের চিকিৎসায় নেওয়া পদক্ষেপের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা সুষ্ঠু ও মানসম্মত তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। ইতোমধ্যে বাংলাদেশ জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অখিম ট্রস্টারের সৌজন্যে সাক্ষাতে এসব কথা বলেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান, সাক্ষাৎকালে দু দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এই সময় জার্মান ভিসা প্রক্রিয়ায় ধীর গতির জন্য দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি টানা 4 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জার্মান সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি। বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ। গেল 10 দিনে সরকারি 8টি ওয়েবসাইট ও 70টি শিক্ষা প্রতিষ্ঠানের সাইটেও হামলা হয় বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। জানান, ক্ষয়ক্ষতি নিরূপণে অ্যাসেসমেন্ট কমিটি করা হয়েছে। আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরে ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। আর জানাচ্ছেন শিউলি রায়। তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ঝুঁকি বেড়েছে সাইবার হামলার। গেল 10 দিনে সরকারি 8টি ওয়েবসাইটে 50,000-এর বেশি বার হামলা হয়েছে। এছাড়া 70টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইটেও সাইবার হামলা হয়, তবে কোনোটি দখল নিতে পারেনি হ্যাকাররা। আরও বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ব্যাংক, তৈরি পোশাক, টেলিকম, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেশি ঝুঁকিতে আছে। হেলথ হোক, এডুকেশন হোক, গার্মেন্টস হোক, পাওয়ার, এনার্জি, টেলিকম, ফাইন্যান্স যেই হোক, যদি তারা আক্রমণের শিকার হয়, যদি ক্ষতি হয়, এ কারণে আমরা একটা হোল অফ গভর্নমেন্ট, হোল অফ নেশন অ্যাপ্রোচ নিয়েই আমরা বর্তমান সাইবার
এই ঝুঁকিটা মোকাবেলা করার আপ্রাণ চেষ্টা করছি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে তিনি জানান, ইউটিউব কর্তৃপক্ষ জবাব দিলেও অন্যরা সাড়া দেয়নি। এই নিয়ে বুধবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একটা টাইম দিয়েছিলাম ফেসবুক, টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে। তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি। তবে আমরা শুধু তাদেরকে জিজ্ঞেস করেছি পলিসি এবং স্ট্যান্ডার্ড যেটা আছে তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেটা তারা অনুসরণ করে কিভাবে বাংলাদেশের সাইবার স্পেস তারা ব্যবহার করতে চায় এই বিষয়টাই আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছি। ফ্রিল্যান্সারদের ক্ষতিপূরণ হিসেবে আর্থিক প্রণোদনা দিতে বাণিজ্যিক মন্ত্রণালয়কে সুপারিশ করবে আইসিটি বিভাগ। তাদের যে সার্ভিস এক্সপোর্ট এটার উপরে যাতে ইনসেনটিভটা পায়, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলবো। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের ফের শুনানি আজ। দ্বিতীয় দিনের শুনানিতে আদালত বলেন, যে কোনো মৃত্যু সবার জন্য দুঃখজনক। বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চে মন্তব্য করেন। ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী মানজুরুল আলমতিন ও আইনুন নাহার। দ্বিতীয় দিনের শুনানিতে নারায়ণগঞ্জের বাসার ছাদে 6 বছরের শিশু রিয়ার মৃত্যু নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন তাদের আইনজীবী। এ সময় মৃত্যু নিয়ে মন্তব্য করেন আদালত। এছাড়া সমন্বয়কদের হেফাজতে রাখার বৈধতা নিয়েও কথা বলেন আইনজীবীরা। মানব প্রাণগুলো যাচ্ছে, সেগুলোকে এখানেই থামানো যাক, আর যাতে একটিও রক্ত না পড়ে, আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে, এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছেন। একই কথা, ওনারা কিন্তু নাবালক না, ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের। এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে, এটা অ্যাডমিটেড। ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুগ্ধ হত্যার বিষয়টি উল্লেখ করে 6 সমন্বয়কের নিরাপত্তা হেফাজতে রাখার যৌক্তিকতা তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। ছাত্রদের আন্দোলনের নাম দিয়ে রাস্তায় যেহেতু হুলিগান ভ্যান্ডালিজম চলেছে, তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিট পিটিশন ফাইল করেছেন। তার কারণ হলো, যারা রিট পিটিশন ফাইল করেছেন তারা একটা গণতন্ত্র কমিটি গঠন করেছেন, যারা এর পিটিশনার তারা আবার ওই গণতন্ত্র কমিটির মেম্বার। 6 জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ নামে একজন কোঅর্ডিনেটর ছিল, ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে। পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায়, সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে। তার প্রেক্ষিতে এই 6 জনকে এই নিরাপত্তা। বুধবার আবেদনের উপর আরও শুনানি হওয়ার কথা রয়েছে। এমন অবস্থায় ছিল। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। খুলনায় কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সমন্বয়কারীরা। মঙ্গলবার রাত 10টা থেকে 11:30 পর্যন্ত খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক শীর্ষ নেতাদের সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরই সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়কারীরা। দেখছেন সংবাদ সকাল। দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই কুষ্টিয়ায় আবারও ঊর্ধ্বমুখী চালের বাজার। সব ধরনের চালই কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধিতে অসহায় সাধারণ ভোক্তারা। দ্রুত দাম নিয়ন্ত্রণের দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। সপ্তাহ দুয়েক স্থিতিশীল থাকার পর কুষ্টিয়ায় আবারও ঊর্ধ্বমুখী চালের বাজার। খুচরা বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 69 টাকায়। কাজললতা চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটার চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়। সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকায়। সাধারণ
নিম্নবিত্ত মানুষ যারা সবসময় কিনছে সেটাও 52 টাকার থেকে এখন 54 টাকা করে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে সব চাউলের দামই কেজিতে 2-3 টাকা বাড়ছে। এর ভিতরে মিনিকেটটা আমরা বিক্রি করছি বর্তমানে 68 টাকা কেজি। আমরা মিল থেকে চাল কিনি, ওনারা যেভাবে দাম বাড়ায় আমাদের বাজারে আমরা খুচরা পর্যায়ে 2 টাকা কেজির মধ্যে খরচ খরচা বাদে লাভে বিক্রি করি। আর দ্রব্যমূল্যের বাজারের এমন অস্থিরতার মধ্যেই আরেক দফায় চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। বলছেন যে কোনো মূল্যে চালের দাম নিয়ন্ত্রণের কথা। এখন আসলে চাউল কিনতে গেলে বাজার হয় না, বাজার করতে গেলে চাউল হয় না। এখন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অনেক সমস্যা হয়ে যায়। প্রত্যেকটা চালের দাম কেজিতে 2 টাকা 3 টাকা 4 টাকা বাড়ছে আর কি। তো এই অবস্থা বিভিন্ন অজুহাত তাদের। এদিকে চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের দাম বৃদ্ধি ও সংকটের কারণে চাল উৎপাদনে বেড়েছে খরচ, তাই বাড়ছে চালের দাম। 1 কেজি সরু ধানের দাম 45 টাকা মোকামি দাম চেয়েছে, যার চাউলের ক্রাশিং করলে পারে 70 টাকার উপরে পড়তা পড়ে। আমাদের সরকার যে রেট দিবে আমরা সেই রেটে মানবো, কিন্তু ধান আর চাল থেকে ধান থেকে কিন্তু চাল হয়। চাউল যদি ধান যদি আমাকে বেশি রেটে কিনতে হয়, চাউল কিন্তু আমাকে বেশি রেটে বেচতে হবে। কারণে অকারণে দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা বন্ধ না হলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বাজারে এখনো দাম কমেনি মাছ ও সবজির দাম। আগের মতোই বাড়তি দামে এসব পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। কুমিল্লা থেকে আরো জানাবেন সহকর্মী সুমন কবির। কুমিল্লার যে বাজার পরিস্থিতি আমরা দেখেছি, আসলে দিন দিন বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। যে অস্থিতিশীল পরিবেশ ছিল, সেই অস্থির পরিবেশ হওয়ার পর আসলে বাজারে যে বৃদ্ধি আমরা দেখেছি, কাঁচা পণ্যের দাম সবগুলো পণ্যের বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আসলে যে আলু 60 টাকা কেজি, সেই দিক থেকে আলু এই লাউ আসলে 60 টাকা থেকে 50 টাকা করে পিস প্রতি পিস, কাঁকরোল 60 টাকা 80 টাকা থেকে শুরু করে দুন্দুল রয়েছে 70 টাকা, সেখানে করলা রয়েছে 80 টাকা। আপনার যদি বলি আর কাঁচা বাজারের যে অবস্থা, নিত্যপণ্যের যে বাজার পরিস্থিতি আসলে ক্রয় ক্ষমতার চেয়ে আসলে উপরে রয়েছে। যারা ক্রেতা রয়েছে তারা বলছেন প্রতিটা পণ্যের সাথে বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন আসলে বাজারে পণ্য সরবরাহ কম রয়েছে, তাই দাম বেড়েছে। বিশেষ করে ট্রান্সপোর্টেশনের দাম বাড়ার কারণে আসলে অবস্থা। তবে আমি একটি বাজারে কুমিল্লা মাছের অবস্থা, ইলিশ মাছ প্রতি কেজিতে রয়েছে 2200 থেকে 2500 টাকা করে ইলিশ মাছ প্রতি কেজি চলছে কুমিল্লা রাজগঞ্জ বাজারে। এবং সেই সাথে সকল বাজার আমরা দেখেছি প্রতিটি বাজারে আসলে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। যে মাছের দাম আমি যে আপনাকে বলতে চাই, কাতল মাছ 450 থেকে আসলে 560 টাকার মধ্যে কাতল মাছের কেজি বিক্রি হচ্ছে, যেটা 4 থেকে 5 কেজি ওজনের। এবং সেই সাথে রুই মাছ 380 থেকে 420 টাকার মতো কাছে বাজার আসলে বিক্রি হচ্ছে। ফাঙ্গাস মাছ 180 থেকে আসলে 260 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তেলাপিয়া 170 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। আসলে প্রতিটি মাছের বাজারে আমরা দেখেছি যে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এবং সেই দিক থেকে যদি বলি, চিংড়ি মাছ 800 থেকে 1200 টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে। আসলে আপনারা যদি আপনি জানেন কুমিল্লার যে বাজার বসেছে, যারা ক্রেতা রয়েছে তারা বলছেন আসলে আমাদের নাবিশ্বাস হয়ে যাচ্ছে যে বাজারে যে আয়ের সাথে আসলে বাজারের যে মাছের দাম রয়েছে আসলে আয়ের সাথে ব্যয় বেশি হচ্ছে, এবং ক্রয় ক্ষমতার কারণে আসলে যা ইনকাম তার চেয়ে ক্রয় ক্ষমতা তারা বলছেন। দর্শক, সহকর্মী সুমন কবির জানাচ্ছিলেন মাছ ও সবজির বাজার দর সম্পর্কে বিস্তারিত। এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির। আন্ডারগ্রাউন্ডে অপতৎপরতা করলে কোনো ছাড় নয়, দেশ টিভিকে আইনমন্ত্রী। তারা যদি আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো সন্ত্রাস করার চেষ্টা করে, সেটার জবাব আইনি দিক দিয়ে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ধ্বংসাত্মক কাজে জামাত শিবিরে দায়ী বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দায় এড়াতে জামাত নিষিদ্ধ করা হচ্ছে দাবি বিরোধীদের। আহতদের বর্ণনা শুনে আবেগপ্রবণ প্রধানমন্ত্রী। সহিংসতায় প্রাণহানির তদন্তে জাতিসংঘের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। ফেসবুক ও টিকটক খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ, ব্যাখ্যা দিবেন প্রতিনিধিরা। এবং কুষ্টিয়ায় আবারও ঊর্ধ্বমুখী চালের বাজার, ধানের দাম বৃদ্ধি ও সংকটের অজুহাত মিল মালিকদের, ক্রেতার নাভিশ্বাস।
এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।